হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রন ইসলাম, হ্যাক্সা অনলাইন কলেজ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য। আজকে আমি যে তথ্যগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আমরা অনেকেই আনসার করতে পারি না। তো সেই নৈর্ব্যক্তিকগুলো কিভাবে আনসার করব আর তার থিওরিগুলো কিভাবে আমরা বুঝে নিব শর্ট টেকনিকে, সেটি আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে দেখো আমি পাশেই লিখে রেখেছি হিসাব বিজ্ঞান পরিচিতি, ঠিক আছে। আর এখানে কিছু টপিক দিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে আমি আলোচনা করব সেই টপিকসগুলো একটু দেখো। হিসাব বিজ্ঞান কি, আজকে আমরা এটা দেখব। হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, সেই জিনিসটি দেখব। আর হচ্ছে এই হিসাব কে আবিষ্কার করলো এবং তিনি কোথায় থাকেন, কোথা থেকে এই আবিষ্কার হলো, সেই বিষয়টি আজকে আমরা দেখব। তাহলে চলে যাই ভাইয়া এখন আমি আমার প্রশ্নে। দেখো, প্রথমেই বলা হয়েছে হিসাব বিজ্ঞান কি, ঠিক আছে। এই বিষয়টি কিন্তু তোমাকে ভালোভাবে জেনে নিতে হবে, কারণ যখন তুমি হচ্ছে কাউকে বা কোথাও শিক্ষকতা করবে তখন কিন্তু তোমার অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, অথবা যখন হচ্ছে তুমি ভাইবা বোর্ডে চলে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে প্রশ্নটি ধরতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো হিসাব হচ্ছে আমার সংগঠিত লেনদেন, খুব সংক্ষেপে এবং ভালোভাবে খাতায় নোট করে রাখবে, ঠিক আছে। হিসাব হচ্ছে সংগঠিত লেনদেন, অর্থাৎ প্রতিদিনই কিন্তু তোমার কোনো না কোনো ঘটনা ঘটে, যে ঘটনাগুলোকে আমরা লেনদেনে বলেছিলাম দুইটা ভাগে ভাগ করতে পারি। এখন ঘটনাগুলো হতে পারে হচ্ছে একটা আর্থিক ঘটনা, আরেকটি হচ্ছে অনার্থিক ঘটনা। আমরা লেনদেন বলে থাকি কাকে ভাইয়া? আমরা লেনদেন বলে থাকি যে সকল ঘটনা হচ্ছে আর্থিক ঘটনা, অর্থাৎ টাকার অঙ্কে পরিমাপযোগ্য প্রত্যেকটা ঘটনাকে কিন্তু আমরা লেনদেন বলে থাকি। তাহলে যেই ঘটনার সাথে টাকা পরিমাপ করা যাবে সেই ঘটনাই হচ্ছে কি এখানে আমার হিসাব, ঠিক আছে। আর বিজ্ঞানটা হলে কি? বিজ্ঞানটা হচ্ছে সুশৃঙ্খল পদ্ধতি, সুশৃঙ্খল পদ্ধতি মালা, ঠিক আছে, বা পদ্ধতি সমূহ। ওকে, দেখো আমরা হিসাব বিজ্ঞান যদি বলা হয় কয়টি শব্দের সমষ্টি, তাহলে তুমি বলে দিবে সংগঠিত লেনদেন আর হচ্ছে সুশৃঙ্খল পদ্ধতি, অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে দুইটা শব্দের সমষ্টি, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে বিজ্ঞান। এইখানে বিজ্ঞান বলতে বোঝানো হয়েছে সুশৃঙ্খল পদ্ধতি সমূহকে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান কাকে বলে যদি বলা হয়, তাহলে তোমরা বলে দিবে যে সংগঠিত লেনদেনগুলোকে সুশৃঙ্খল পদ্ধতিতে লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আবার বলি, ঠিক আছে, সংগঠিত লেনদেনগুলোকে সুশৃঙ্খল পদ্ধতিতে লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখন যদি তোমাকে পারফেক্ট সংজ্ঞা চায় তাহলে তুমি হিসাব বিজ্ঞানের কি সংজ্ঞা দিবে, ঠিক না? সেখানেও আমার কিন্তু কিছু কিছু বিষয় জড়িত থাকে, সেই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। আমি আজকে নোট করে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে। 1, প্রথমেই হচ্ছে আমি যখন কোনো লেনদেন হবে তখন সেটাকে আমি লিপিবদ্ধ করব। কি করব ভাইয়া? প্রথমে হচ্ছে আমি তার লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ, তোমরা লিখে নাও, লিপিবদ্ধকরণ। তারপর হচ্ছে আমি কি করব দেখো, 2 হচ্ছে এই যে লিপিবদ্ধ করলাম, যেই লেনদেনগুলো আমি লিপিবদ্ধ করলাম, অনেক অনেক লেনদেন, একটা দোকানে অনেক লেনদেন সংগঠিত হয়, সে কখনো বিক্রয় করে, সে কখনো ক্রয় করে, এরকম, ঠিক আছে। তো এই লেনদেনগুলোকে যদি আমি আলাদা আলাদা ভাগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে শ্রেণীবদ্ধ করতে হবে। তাহলে আমার দ্বিতীয় কাজটা হচ্ছে কি ভাইয়া? শ্রেণীবদ্ধকরণ। শ্রেণী অর্থাৎ হিসাবের শ্রেণীবদ্ধকরণ, ঠিক আছে, শ্রেণীবদ্ধ। তাহলে শ্রেণীবদ্ধকরণ করা শেষ। এখন আমি কি করব? এখন হচ্ছে আমাকে যে হিসাবগুলো আমি শ্রেণীবদ্ধ করলাম সেই হিসাবগুলোকে আমাকে এখন বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণের মাধ্যমে দেখব কোথাও ভুল রয়েছে কিনা, কোথাও আমার টাকা অথবা কোথাও কোনো রকম
ত্রুটিযুক্ত আছে কিনা সেগুলো আমাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে তৃতীয় কাজটা হবে তোমার বিশ্লেষণ করা। এখন ভাইয়া আমি 3টা কাজই করে ফেললাম, লিপিবদ্ধ করলাম, শ্রেণীবদ্ধ করলাম, বিশ্লেষণও করলাম। তাহলে আমার প্রতিষ্ঠান, যদি আমি একটি কোম্পানি হই অথবা আমি একটি দোকানদার হই, তাহলে আমাকে কি করতে হবে, বছরের শেষে আমাকে কিন্তু আর্থিক ফলাফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমার 4 নম্বর কাজ হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়। ঠিক আছে, এখন এই 4টি কাজের সমষ্টি হচ্ছে আমার হিসাব বিজ্ঞান। তাহলে সংজ্ঞায় চলে আসি। এবার আরেক ধরনের সংজ্ঞায়, কিভাবে আমরা সংজ্ঞাটা দিব একটু দেখো। প্রথমেই বলবো সংগঠিত লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ, তারপর হচ্ছে শ্রেণীবদ্ধ করব, তারপর হচ্ছে বিশ্লেষণ করব। এই বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখব প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, অর্থাৎ লাভ হয়েছে কি লোকসান হয়েছে, আর সম্পদ কতটুকু আছে, দায় কতটুকু আছে, এটাই হচ্ছে আমার হিসাব বিজ্ঞান। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম সংজ্ঞাটি আমি বললাম, আর দ্বিতীয় সংজ্ঞাটিও আমি বলে দিলাম যে কয়েকটি পয়েন্ট দিয়ে, এই পয়েন্টগুলো থাকলে তুমি তাকে বলতে পারবে হিসাব বিজ্ঞান, কিন্তু যদি না থাকে তখন কিন্তু হচ্ছে তুমি তাকে হিসাব বিজ্ঞান বলতে পারবে না। ঠিক আছে, আবার একটু বলে দেই, সংগঠিত লেনদেনগুলোকে সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, বিশ্লেষণ ও আর্থিক ফলাফল নির্ণয় করাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এই ছিল আমার হিসাব বিজ্ঞান কাকে বলে এবং তার থেকে নৈমিত্তিকগুলো কিভাবে আসতে পারে সেগুলো। এখন এই হিসাব বিজ্ঞান কে আবিষ্কার করলো, আমি 3 নম্বর প্রশ্নটি একটু দেখাচ্ছি, অর্থাৎ টপিকগুলো। ওকে, দেখো ভাইয়া, হিসাব বিজ্ঞান আবিষ্কারক হচ্ছে লুকা প্যাসিওলি। ঠিক আছে, এটা হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের আবিষ্কারক। এখন যদি তার পুরো নামটা আসে তখন আমরা কি দিব, ঠিক না? এইটি কিন্তু তোমার প্রশ্নে হয়। তার পুরো নামটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নিবে। তার পুরো নামটা হচ্ছে ফ্রা লুকা বার্টেলেমিও ডি প্যাসিওলি। এই ছিল তার পুরো নাম, ফ্রা লুকা বার্টেলেমিও ডি প্যাসিওলি। এটা হচ্ছে তার পুরো নাম। ভাইয়া অবশ্যই কিন্তু লিখে রাখবে, যদি না লিখে রাখো তাহলে কিন্তু তুমি ফাঁদে পড়ে যাবে। ঠিক আছে, কারণ তোমাকে, যেহেতু তুমি এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ তুমি একটা তোমার জীবনের সবচেয়ে বড় স্টেজে চলে গিয়েছো, সেহেতু তোমাকে তথ্যপূর্ণ হতে হবে। যদি তুমি তথ্যপূর্ণ হও তাহলে তুমি সাফল্যের দিকপ্রান্তে, অর্থাৎ শেষ সীমানায় পৌঁছাতে পারবে। দেখো, তাহলে এখন কত সালে যদি হয় আবিষ্কার হয়, তাহলে তোমরা লিখিয়ে দিবে 1494 খ্রিস্টাব্দ। ভাইয়া ঠিক আছে, 1494 খ্রিস্টাব্দ। এখন প্রশ্নটি যদি 1494 না দেখো, তাহলে হচ্ছে তুমি কোনটি আনসার করবে, তখন সেখানে লেখা থাকবে পঞ্চদশ শতাব্দী। পঞ্চদশ শতাব্দী। যদি এটি লেখা না থাকে তখন আনসার করতে হবে তোমাকে পঞ্চদশ শতাব্দী। ঠিক আছে, ওকে। এখন হিসাব বিজ্ঞানকে ভাইয়া কি বলা হয়, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ীরা কি বলে থাকে? হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের প্রাণ অথবা ব্যবসায়ের ভাষা। একটু মনে রাখবে, হিসাব বিজ্ঞানকে কি বলা হয় ভাইয়া? ব্যবসায়ের ভাষা। মনে রাখবে কিন্তু, ব্যবসায়ীরা হিসাব বিজ্ঞানের ভাষা বুঝে, হিসাব বিজ্ঞান যেভাবে কথা বলে ব্যবসায়ীরা সেই ভাষাটি বুঝে থাকে। ওকে, ভাষা বলা হয়, সে বিষয়টি দেখালাম। এখন কোন দেশে আবিষ্কার হয় ভাইয়া? হিসাব বিজ্ঞান সর্বপ্রথম আবিষ্কার হয় তোমার ইতালির ভেনিস শহরে। যদি দেশ বলে তাহলে হচ্ছে ইতালি, আর যদি শহর বলে তাহলে হবে আমার ভেনিস। ওকে, এই ছিল আমার তথ্য। আরেকটু বলি, লুকা প্যাসিওলিকে বলা হয় ধর্মযাজক ও দার্শনিক। সে ছিল ধর্মযাজক ও দার্শনিক। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে তোমার প্রশ্নে আসতে দেখা যায় এবং আসবে। আর হচ্ছে লুকা প্যাসিওলি প্রথম যেই বইটি লেখে সেই বইটির নাম হচ্ছে সুম্মাদি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই বইটির মাধ্যমে হচ্ছে আমার হিসাবের যাত্রা শুরু হয়। আর এইখানে একটি দুতরফা দাখিলা পদ্ধতির
এন্ট্রি করা হয়, যেটির নাম ছিল ডি কম্পিউটাস অ্যাট স্ক্রিপ্টাস, যেটাতে অধ্যায় ছিল 36টি। এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, আমি বলে দিলাম, এত কিছু লেখা সম্ভব নয়, তাও বলে দিলাম, তোমরা একটু লিখে নিবে। আবার বলছি, সুম্মাদি, অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শনিয়েট, প্রপোর্শনালিটা, এটি লেখা হয় 1494 খ্রিস্টাব্দে, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীতে, এবং এখানে 36টা অধ্যায় লিপিবদ্ধ ছিল, যাকে বলা হয় ডি কম্পিউটাস অ্যাট স্ক্রিপ্টাস। এগুলো তোমাদের কিন্তু নবীতিকে আসতেই পারে। এখন আমি তোমাদেরকে দেখাবো হিসাব তথ্যের ব্যবহারকারী কয় ধরনের এবং কারা হচ্ছে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী। ঠিক আছে, একটু দেখো, হিসাব তথ্যের ব্যবহারকারীকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। ঠিক আছে, হিসাব তথ্যের ব্যবহারকারীকে আবার বলছি দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। এখন মাথায় কিন্তু প্রশ্ন চলেই আসে যে কোম্পানির ভিতরে যারা থাকে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর কোম্পানির বাহিরে যারা থাকে তারা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। ধারণা কিন্তু স্পষ্ট, ঠিক আছে। কিন্তু আমি যদি তোমাকে বলি কর্মচারী সে হিসাব তথ্যের কেমন ব্যবহারকারী, তুমি কি আনসারটা বলতে পারবে? অবশ্যই না, কারণ হচ্ছে অবশ্যই তোমরা বলবে সে হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু কর্মচারী কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, কর্মচারী হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। এইখানে কিন্তু আমি দিয়ে রেখেছি, দেখো তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে। কেন সেটা বাহ্যিক ব্যবহারকারী সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর এবং সহজ ভাষায় নোট করে রাখবে। আমি দুইটা বিষয় বলবো তোমাদেরকে। ওকে, আগে সঙ্গে আসি, অভ্যন্তরীণ ব্যবহারকারী আমরা কাকে বলবো? শোনো, অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে তাকে দুইটা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস ভাইয়া? অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে অবশ্যই দুইটা বিষয় থাকতে হয়। দুইটা বিষয়ের একটি থাকলে সে হয়ে যাবে বাহ্যিক, আর যদি দুইটা বিষয়ের দুইটাই থাকে তখন সে হয়ে যাবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন সেই বিষয় দুটি কি? যদি কোনো ব্যক্তি কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে এবং সে কোম্পানি থেকে পারিশ্রমিক অথবা মুনাফা পায়, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আবার বলছি, কোন দুইটা জিনিস থাকতে হবে ভাইয়া? দেখো, আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে অবশ্যই তোমার ওয়ান হচ্ছে তুমি মালিক পক্ষের সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখতে হবে। আর দুই হচ্ছে তুমি কোম্পানির মুনাফা অথবা বেতন পাবে। ঠিক আছে, এই দুইটা বিষয় যখন থাকবে তোমার অধিকারে তখনই তোমাকে বলা হবে তুমি অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন প্রশ্নে আসি, তাহলে কর্মচারী কেন বাহ্যিক ব্যবহারকারী? দেখো তো ভাইয়া, সবাই পারবে, কারণ হচ্ছে আমি বলেই দিয়েছি, কর্মচারী কিন্তু যা শুধুমাত্র বেতনের বিনিময়ে কাজ করে, কিন্তু সে কিন্তু মালিক পক্ষের সাথে কখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, সেজন্য কর্মচারী হচ্ছে আমার বাহ্যিক ব্যবহারকারী। আশা করি বুঝে নিয়েছো। আবার বলছি, কর্মচারী শুধুমাত্র বেতনের বিনিময়ে কাজ করে, সে কিন্তু মালিক পক্ষের সাথে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে না, সেজন্য কর্মচারীকে আমরা বলে থাকি বাহ্যিক ব্যবহারকারী। এই দেখো, এই পাঁচটা হচ্ছে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। মালিক কিন্তু মুনাফাও পায়, আবার হচ্ছে সে কোম্পানির জন্য নিজের সিদ্ধান্ত গ্রহণ করে। শেয়ার হোল্ডার অর্থাৎ মালিক একই কথা। ব্যবস্থাপক, ঠিক আছে, ব্যবস্থাপক মানে হচ্ছে ম্যানেজার, আমি নিচে লিখে দিয়েছি। ম্যানেজাররা কি করে ভাইয়া? ম্যানেজাররা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে মালিককে সহায়তা করে এবং কোম্পানি থেকে বিরাট অঙ্কের একটা বেতন অথবা মুনাফা পায়, অথবা তারা কখনো কখনো দেখা যায় কোম্পানির শেয়ার কিনে রাখে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর এই যে এই পাঁচটা দেখছো, কর্মচারী বিষয়টা আমি বলে দিয়েছি। কর্মচারী বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসবেই। পাওনাদার সরকার, তারা কিন্তু আমার বাহিরের পক্ষ, সরকার কিন্তু আমার বাহিরের পক্ষ, সে কিন্তু আমার কোম্পানির ভিতরের কোনো অংশ নয়। নিরীক্ষক যদি বলা হয় অভ্যন্তরীণ নিরীক্ষক, অর্থাৎ কোম্পানির ভিতরের যেই ম্যানেজার আছে সে যদি নিরীক্ষা কার্যক্রমে দক্ষ হয় তখন কিন্তু সেই কার্যক্রমটা পরিচালনা করতে পারে। অভ্যন্তরীণ নিরীক্ষক বলা হলে তোমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী দিয়ে দিবে, কিন্তু যখন বলা হবে শুধুমাত্র নিরীক্ষক তখন কিন্তু বুঝে নিবে যে বাইরের কোনো একটা কোম্পানি এসে
আমার কোম্পানিতে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তখন সে কিন্তু হচ্ছে আমার বাহ্যিক ব্যবহারকারী। বিনিয়োগকারী সে কিন্তু আমার বাহ্যিক ব্যবহারকারী। ভোক্তা সে আমার বাহ্যিক ব্যবহারকারী। বণিক সমিতি সে আমার বাহ্যিক ব্যবহারকারী। ব্যাংক সে আমার বাহ্যিক ব্যবহারকারী। ঋণদাতা সে আমার বাহ্যিক ব্যবহারকারী। এরকম থাকতে পারে। তাহলে এই ছিল আজকে আমার টপিকস শেষ পর্যায়ে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, যদি কোনো উপকারে আসে, ঠিক আছে, তাহলে ভাইয়া আমাদের পেজে তোমরা সবাই অ্যাড হয়ে যাবে আর আমাদের পেজটি সর্বাত্মক শেয়ার করার চেষ্টা করবে। আর আমরা ইউটিউবে যতগুলো ভিডিও দিচ্ছি তোমরা একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিবে এবং সর্বোচ্চ তোমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। তুমি একা পড়লেই হবে না, সবাইকে একসাথে নিয়ে এগোতে হবে, সবাইকে জানাতে হবে। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। হেক্সা অনলাইন কলেজ থেকে আবার তোমাদেরকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।